তোমাদের সাহস তো কম না। আমি তোমাদের বলেছিলাম না এখান থেকে উঠে যেতে, তোমরা এখন এখানে দোকান চালিয়ে যাচ্ছ। তোমাদের প্রাণের ভয় নেই তাই না? ভয় আছে বলেই তো দোকান চালানোটা বন্ধ করতে পারছি না। আর কয়েক সপ্তাহের মধ্যেই আমার সন্তান ভূমিষ্ঠ হবে, তখন এমনিতেই দোকান অনেকদিন বন্ধ থাকবে। এখনো দোকান বন্ধ রাখলে আমাদের পকেটে টান পড়বে। এইসব সিনেমার ডায়লগ আমার সামনে বলে কোনো লাভ নেই। আমি যখন বলেছি তোমাদের এখানে দোকান খুলতে দেবো না, তখন দেবো না। এটা তো আপনার জায়গা নয়, আর আমরা তো এখানে কোনো অনিষ্ট করছি না। দোকান খুলি, জিনিস বিক্রি করি, তারপরে আবার সব পরিষ্কার করে দিয়ে চলে যাই। আপনার সমস্যাটা কোথায় হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সত্যি। আমার খাবারের দোকানের সামনে এরকম একটা নোংরা ঝুপড়ি মার্কার দোকান খুলে তোমরা আমার দোকানের শোভা বরবাদ করছো। তাই আমি চাই না তোমরা এখানে আর দোকান খোলো। রাজশেখর বাবু অত্যন্ত প্রভাবশালী লোক ছিল। তার কথাতে সম্পদের গ্রামে সবাই উঠে বসে। প্রথম রাজশেখর বাবু সম্পদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করলেও আজকাল তাদের উন্নতিতে রাজশেখর বাবুর চোখ টাটাতে থাকে। সে বুঝতে পারে সে সোজাসুজি ভাবে শম্পা বা সুমন কারোরই কোনো ক্ষতি করতে পারবে না। তাই সে অন্যভাবে বাজিমাত করার জন্য নানান রকমের ফোন দিয়ে আটতে শুরু করে। কিছু একটা ব্যবস্থা করতে হবে বুঝলে। ওই মেথি পরোটাওয়ালিকে আমি দু চোখে সহ্য করতে পারছি না। ও কি এমন পরোটা বানায় যে লোকজন আমার হোটেলে আসা বন্ধ করে দিল? ওরা গরিব, ওরা কয়েকদিন আমাদের দোকানের সামনে পরোটার ঠেলা লাগালে আমাদের আর্থিক অবস্থার কোনো অবনতি হবে বলে আমার তো মনে হয় না। তোমার ওই ভালো মানুষ তুমি তোমার কাছেই রাখো। তোমার সাথে সব আলোচনা করাই বেকার। আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে ওরা আমার ব্যবসায় তালা লাগাবে, তারপর আমাকে জমিটাও কিনতে দেবে না। তুমি সরকারের রাস্তা থেকে ওদের কাউকেই তুলতে পারবে না। আর ওই জমিটা কিনে তুমি করবেই বা কি? আমি গোপন সূত্রে খবর পেয়েছি ওই জমির তলায় পেট্রোলের ভান্ডার আছে। আমি ওই জমিটা না কেনা পর্যন্ত কিছুতেই খনন কার্য চালাতে পারছি না। থানার বড়বাবু বলেছে ওই জমি থেকে সব দোকানদারেরা নিজে থেকে না উঠে গেলে আমি জমি কেনার পরেও আপিল করতে পারবো না। আর সবাইকে তো উঠিয়ে দিয়েছিলাম, হঠাৎ করে কোথা থেকে ওই মেথি পরোটাওয়ালি এসে জুড়ে বসলো। ধুর। এই বলে রাজশেখর বাবু রাগে গজগজ করতে থাকে। সুমন এবং শম্পা দুজনে একটি গ্রামে থাকে। তাদের একসাথে ঘর সংসার করতে করতে প্রায় 3 বছর হতে চলেছে। সুমন একটি তেলের কারখানায় কাজ করত। সে যা রোজগার করত তাই দিয়ে হেসে খেলে তাদের সংসার চলে যেত। কিন্তু করোনা মহামারীর পরে তাদের কারখানা বন্ধ হয়ে যায়। তারপর থেকে এতগুলো বছর সুমন চারিদিকে শুধু কাজ খুঁজেছে, কিন্তু কোথাও ভালো মাহিনার চাকরি সে পায়নি। এখন সে অত্যন্ত স্বল্প মাহিনার একটি চাকরি করেই তার এবং তার স্ত্রীর পেট চালানোর চেষ্টা করে। তাদের মাথার উপর একটা ছাদ এবং বাড়ির বাইরে কয়েকটা মেথি গাছ ছাড়া আর কোনো সম্বলই তাদের নেই। এরই মধ্যে শম্পা একদিন জানতে পারে সে মা হতে চলেছে। এবার এই বাচ্চাটাকে আমরা কি খাওয়াবো, কিভাবে ওকে মানুষ করব বলো তো? ও তো আমাদের ভরসায় এই পৃথিবীতে আসবে। এরকম একটা নিষ্পাপ অবুঝ প্রাণীকে একবেলা খাইয়ে কষ্ট দিতে কিভাবে পারবো বলো তো? আরে বাবা, এত অধৈর্য হচ্ছ কেন? এই কয়েক বছরে আমি কি একবারও ভালো চাকরি খোঁজা থামিয়েছি? এখনো তো খোঁজ চালিয়ে যাচ্ছি। উপরওয়ালা ঠিক আমাদের সাহায্য করবে, দেখো। আমি জানি না তোমার কি করে এত উপরওয়ালার উপর ভরসা হচ্ছে। আমরা আতপেটা খেয়ে দিন কাটাতে পারি, কিন্তু এই বাচ্চাটাকে তো এভাবে উপরওয়ালার ভরসায় আতপেটা খাইয়ে ফেলে রাখতে পারবো না। দুদণ্ড এই বাড়িটার মধ্যে একটু শান্তি নেই। একটু আগেই কাজ করে ফিরলাম, আর এখনই তোমার এসব আলোচনা শুরু হয়ে গেল। তুমি যে আমাকে শান্তিতে থাকতে দিতে চাও না, সেটা তো মুখের উপর বললেই পারো। এই বলে সুমন সেখান থেকে চলে যায়। সুমনের কথায় শম্পা বেশ দুঃখ পায়। সে নিজের জন্য এতদিন কখনো সুমনকে এভাবে জোর করেনি। আজকে তার সন্তানের কথা ভেবে সুমনকে কাজ খুঁজতে বলার পরে সুমনের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে শম্পা ভীষণ ভাবে ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না এরকম ভাবে সে আর কতদিন চালাতে পারবে। তার যেন একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়। সেই সময় শম্পার চোখ পড়ে তাদের বাড়ির মেথি গাছগুলোর দিকে। এখানে অনেক মেথি গাছ হয়েছে, ভাবছি কাল থেকে এগুলো বাজারে বিক্রি করে দেব। অন্তত কিছু টাকা তো ঘরে আসবে। এভাবে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে তো আর চলবে না। যেমন ভাবা তেমনই কাজ। সে পরের দিন সকালবেলা কয়েকটা মেথি গাছ তুলে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমন সময় তার সাক্ষাৎ হয় তাদের পাশের পাড়ার একজন মহিলা কল্পনার সঙ্গে। এত সকাল সকাল একা একা কোথায় যাচ্ছ? আমি সুমনের কাছে শুনলাম তুমি নাকি মা হতে চলেছো, আর এখনো ঠিক করে নিজের খেয়াল রাখছো না তুমি। এখন আমার বাচ্চার খেয়াল রাখতে হবে দিদি, তাই তো সকাল সকাল বাজারে এই মেথি গাছগুলো বিক্রি করতে বেরিয়েছি। আমাদের বাড়ির পেছন দিকটাই তো মেথি গাছ ভরে গেছে, তাই ভেবেছিলাম রোজ একটু একটু করে বিক্রি করব, তাতে যা রোজগার হয় তাই সই। আমাদের নিজেদের দোষের কারণেই জানো তো আমরা চেয়েও গরিব দশা থেকে বের হতে পারি না।
তুমি এতগুলো মেথি বিক্রি করে কত টাকা পাবে? খুব বেশি হলে 100 টাকা বা 200 টাকা পাবে। এই এতগুলো মেথিকে তুমি অন্য কাজে লাগালে এর থেকে অনেক বেশি টাকা রোজগার করতে পারবে। অন্য কি কাজে লাগাতে পারি তুমি বলে দাও। আমি আমার বাচ্চার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চাই দিদি, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। তুমি মেথির পরোটা বানাতে পারো তো? এতে তোমাকে প্রত্যেকদিন বাজারে যাওয়া আসার ধকলটা সহ্য করতে হবে না, আর এই 100 টাকার মেথি থেকে তুমি 500 টাকার রোজগারও করতে পারবে। মেথির পরোটা এত দামে বিক্রি হয়? আমার তো একদমই কোনো ধারণাই ছিল না। আমার তো নিজেরও পরোটার দোকান, আমি নিজেও মাঝে মাঝে মেথির পরোটা বানাই, লোকে ওটা খুব পছন্দ করে, তাই তোমাকে উপদেশটা দিলাম, তুমি ভেবে দেখতে পারো। এই বলে কল্পনা সেখান থেকে চলে যায়। কল্পনা কেমন যেন উপরওয়ালার দূতের মতো শম্পা জীবনে এসে তার চোখের সামনের সব অন্ধকার এক নিমেষে উধাও করে দিয়ে চলে যায়। শম্পা আর বাজারে না গিয়ে বাড়ির পাশের দোকান থেকে তেল, ময়দা ইত্যাদি জিনিস কিনে সেই মেথি দিয়েই পরোটা বানানো শুরু করে দেয়। পরোটা বানিয়ে সে তাদের গ্রামের বাজারে নিজের একটা ঠেলা লাগিয়ে সেই পরোটা বিক্রি করার জন্য পৌঁছে যায়। হঠাৎ নতুন একটা খাবারের ঠেলাগাড়ি দেখে প্রথম দিনই শম্পার মেথি পরোটার দোকানে খুব ভিড় শুরু হয়। নিমেষের মধ্যে তার সমস্ত মেথি পরোটা শেষ হয়ে যায়। শম্পা বেশ অনেকটা টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। তোমার মতো মা পেয়ে আমাদের বাচ্চা একেবারে ধন্য হয়ে যাবে। নিজের এমন অসুস্থ শরীর নিয়েও যে বাচ্চার ভবিষ্যতের কথা ভাবে, সেই মায়ের কাছে আমার শতকোটি প্রণাম। আবার কোন সিনেমা দেখে এসেছো? এত সুন্দরভাবে সিনেমার হিরোদের মতো বুলি আওড়াতে তো আগে কখনো শুনিনি। তুমি না কেমন যেন, এদিকে আমি মন থেকে কথা বলছি, তুমি বলছো সিনেমার ডায়লগ। যাই হোক, এবার যেটা বলছি সেটা শোনো। তুমি অনেক উন্নতি করবে, দেখো আমাদের সন্তান অনেক সুখে থাকবে। এভাবে তারা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে আরো সুখ দুঃখের আলোচনা করতে থাকে। শম্পার মেথির পরোটার দোকানের নাম দিনে দিনে বাড়তেই থাকে। একদিন শম্পা সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি ফিরবে এমন সময় তার আবার কল্পনার সঙ্গে দেখা হয়। সত্যি দিদি, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। তোমার জন্য আজকে আমি নিজের খাটনিতে নিজের রোজগারে এতগুলো টাকা ইনকাম করতে পারছি। তুমি এভাবেই সবসময় আমার সাথে থেকো, কেমন? সে তো থাকবোই। ভেবেছিলাম আজকে তোমার দোকান থেকে একটা মেথির পরোটা খাবো, এসে তো দেখছি সব শেষ হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি গরিব মানুষ তো, অপচয় করতে বড্ড গায়ে লাগে, তাই প্রয়োজনের থেকে অতিরিক্ত জিনিসপত্র নিয়ে আসেনি। তা না হলে তোমাকে এক্ষুনি একটা মেথির পরোটা বানিয়ে দিতাম। তুমি কালকে এসো, আমি তোমাকে একটা কেন 10টা মেথির পরোটা বানিয়ে খাওয়াবো। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। এখন শম্পার মেথি পরোটার দোকানের চাহিদা এত বেড়ে গেছে যে আশেপাশের দোকানগুলোতে ভিড় আগের থেকে প্রায় 50% কমে গেছে। এই ঘটনায় বেশ কিছু দোকানের মালিক শম্পার উপর প্রচন্ড রেগেও থাকে। এত কিছুর মধ্যে শম্পার উপর সবচেয়ে বেশি রাগ হয় রাজশেখর বাবুর। সে বুঝে উঠতে পারে না কিভাবে সে শম্পার দোকান সেখান থেকে তুলে দেবে। শম্পাকে অনেকবার ভয় দেখিয়েও রাজশেখর বাবু কোন রকমের ব্যবস্থা করতে পারেনি, তাই সে এবার অন্য পন্থা গ্রহণ করে। একদিন শম্পা এবং সুমন দুজনেই তাদের মেথি পরোটার দোকানে কাজ করছে এমন সময় সেখানে একজন লেডি পুলিশ এবং তার সঙ্গে আরো কয়েকজন কনস্টেবল চলে আসে। এই, এক্ষুনি এখান থেকে সমস্ত বিক্রি বাটা বন্ধ কর। আমাদের কাছে খবর আছে তোমরা নাকি এই পরোটার ঠেলা গাড়ির আড়ালে পাচারকারীদের কাছে ড্রাগ সাপ্লাই করো। কে দিয়েছে এই খবর আপনাদের? এই রাজশেখর বাবু? কারণ উনি ছাড়া আমাদের ব্যাপারে এমন খারাপ কথা বলার তো আর কেউ নেই। কে আমাদের কাছে কি তথ্য দিয়েছে সেটা না জানলেই ভালো, তবে আমাদেরকে শুধু এটুকু জানতেই হবে যে তথ্যটা সত্যি কিনা। তোমরা দুজনেই দোকানের সামনে থেকে বেরিয়ে এসো, আমরা সার্চ করব। সার্চ করে যদি কিছু না পান তাহলে? আমি জানি কিছু পাবেন না, সেই কারণেই জিজ্ঞাসা করলাম। কিছু না পেলে চলে যাব, আর যদি পাই তাহলে তোমাদের এই দোকানও বাজেয়াপ্ত করা হবে, আর তোমাদের দুজনকে ধরেও নিয়ে যাব। পাবেন পাবেন, একটু মন দিয়ে খুঁজলে তো উপরওয়ালাকেও পাওয়া যায়। আর সেখানে এই চোর চিটিংবাজের দোকান থেকে ড্রাগের প্যাকেট পাবেন না? নিশ্চয়ই পাবেন। রাজশেখর বাবুর কথা শুনে শম্পার খুবই ভয় হয়। সে বুঝতে পারে নিশ্চয়ই রাজশেখর বাবুই তার দোকানে কিছু একটা রেখেছে। তার এই মেথি পরোটা বিক্রি করা বন্ধ হয়ে গেলে তাদের সংসার আবার অভাবের তাড়নায় ডুবে যাবে। কয়েক সপ্তাহ পরে তাদের সন্তান ভূমিষ্ঠ হলে সে সবার প্রথমে জেলের ঘর দেখতে পাবে কিনা এইসব ভাবতে ভাবতে শম্পার শরীর খারাপ করতে থাকে। ওইটুকু একটা ছোট্ট দোকান অনেকক্ষণ খোঁজার পরেও ইন্সপেক্টর নন্দিনী এবং তার লোকজন এক কণা ড্রাগও খুঁজে পায় না। ইন্সপেক্টর নন্দিনী এবার রাজশেখর বাবুর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। শুধু শুধু এমন ভাবে একজন গর্ভবতী মহিলাকে হেনস্থ করলেন। ওরা গরিব, নিজেদের বাগান থেকে মেথি নিয়ে এসে নিজেদের খাটনিতে মেথির পরোটা বিক্রি করে,
আর আপনি এদেরকে এভাবে অপবাদ দিলেন? ইন্সপেক্টর নন্দিনীর কথা শুনে রাজশেখর বাবু একেবারে চুপ করে যায়। তখনই কল্পনা সেখানে চলে আসে। উনি মিথ্যা কথা বলেননি ম্যাডাম, ড্রাগ তো আছেই, উনিই রেখেছেন। তবে জায়গাটা আপনাকে ভুল বলেছেন, ওটা ওনার রেস্টুরেন্টেই আছে, এখানে নেই। কল্পনার কথা শুনে সবাই রাজশেখর বাবুর রেস্টুরেন্টের দিকে ছুটে যায়। ইন্সপেক্টর নন্দিনী আর বাকি পুলিশরা তল্লাশি চালালে রাজশেখর বাবুর রেস্টুরেন্ট থেকে বেশ অনেকটা ড্রাগ উদ্ধার করা হয়। রাজশেখর বাবু কিছুই বুঝে উঠতে পারে না, আসলে সে শম্পার মেথি পরোটার দোকানে ড্রাগ রেখেছিল, কিন্তু তার রেস্টুরেন্টে সেই ড্রাগগুলো কিভাবে এলো এই নিয়ে সে খুব দুশ্চিন্তায় পড়ে। এই সবই ওই সম্পার কাজ। ও নিশ্চয়ই আমার লোকেদের ওর দোকানে সব রাখতে দেখে ফেলেছিল, তাই আবার আমার রেস্টুরেন্টে এসে রেখে গেছে। বাহ, চিন্তায় পড়ে আপনি তো নিজেই নিজের পায়ে কুড়ুলটা মেরে দিলেন। এই জন্যই বোধহয় বলে উপরওয়ালা সবসময় সৎ মানুষদের সঙ্গেই থাকে। পুলিশ অফিসাররা রাজশেখর বাবুকে ধরে নিয়ে চলে যায়। ওর লোকজন যখন এখানে জিনিসগুলো রাখছিল তখন আমি দেখে নিয়েছিলাম, তাই ওরা ওগুলো রেখে চলে যাওয়ার পরেই আমি ওগুলো নিয়ে গিয়ে ওর রেস্টুরেন্টে রেখে দিয়ে চলে এসেছি। এবার কিন্তু তুমি আমাকে ফ্রিতে 2টো মেথির পরোটা খাওয়াবে শম্পা। 2টো কেন দিদি? তুমি যতগুলো বলবে আমি ততগুলো মেথির পরোটা খাওয়াবো। তুমি বারবার এভাবে উপরওয়ালার দূত হয়ে সবসময় আমাকে সাহায্য করতে চলে আসো। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তুমি শুধু আশীর্বাদ করো যেন আমার সন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হতে পারে। কয়েক সপ্তাহের মধ্যেই শম্পার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। কল্পনাকে সমস্ত শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে শম্পা তার মেয়ের নাম রাখে কল্পনা। এভাবেই শম্পা তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে নিজেদের জীবন অতিবাহিত করতে থাকে।